গতিবিদ্যা চ্যাপ্টারটা শুরু করার সময় একটা কথা বলে নেওয়া ভালো যে গতিবিদ্যা এই চ্যাপ্টারটা তোমাদের অনেকের কাছেই অনেক ভীতিকর এবং কঠিন একটা চ্যাপ্টার বলে মনে হয় এবং এই কারণে তোমাদের মধ্যে অনেকেই দেখা যায় যে এই চ্যাপ্টারটা স্কিপ করার একটা চিন্তা করো। তো ফার্স্ট অফ অল যারা যারা মনে করো যে গতিবিদ্যা অনেক কঠিন, আসলে এইটা আমি পারবো না, পরীক্ষায় আসলে এটা স্কিপ করে যাই, এই ধরনের স্টুডেন্টদের জন্য বলছি তোমাদের এই চিন্তাটা অমূলক। গতিবিদ্যা আসলে কোনো কঠিন চ্যাপ্টার না, খুবই সোজা একটা চ্যাপ্টার, কিন্তু হয়তোবা তোমাদেরকে কঠিন করে শেখানো হয়েছে, দ্যাটস ওয়াই তোমরা ভাবো যে এটা আসলে কঠিন। এবং আরও কিছু ব্যাপার আছে, তুমি যদি গতিবিদ্যা খুব ভালোভাবে পারো তাহলে ফিজিক্সের যে মেকানিক্স অংশটা আছে ওটাও তুমি খুব ভালোভাবে পারবে। আজকে যে ক্লাসটা আমি তোমাদের নিতে যাচ্ছি এই ক্লাসটায় আমি একটা জিনিসের উপর খুব কনসেন্ট্রেট করব, সেটা হলো তোমরা যেন ভয় না পাও। সো শুরু থেকেই আমি সোজা সোজা টপিক দিয়ে আস্তে আস্তে শুরু করব। তো প্রথমেই আমি যেই টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো কূপের গভীরতা নির্ণয়। এবং এইটা তোমাদের ফিজিক্সেও তোমরা এই ধরনের অঙ্ক করেছো এবং তোমরা এখানে গতিবিদ্যায় অঙ্ক করছো। এই ধরনের অঙ্ক প্রায় বিভিন্ন ভর্তি পরীক্ষায় আসে, ভার্সিটি হোক বা অ্যাডমিশন হোক, রিটেন এমসিকিউ যে কোনো জায়গাতে আসে কূপের গভীরতা নির্ণয়ের জন্য, মানে কীভাবে তুমি কূপের গভীরতা নির্ণয় করবে। তুমি একটা কুয়ার পাশে দাঁড়িয়ে আছো, তুমি কুয়ার ভেতর একটা পাথর ফেলে দিলে, পাথর ফেলে দিয়ে তুমি চুপচাপ ওয়েট করছো, তারপর একটা টুপ করে শব্দ পেলে। পাথর ফেলার সময় থেকে শব্দটুকু শোনা পর্যন্ত মাঝখানের টাইমটুকু তুমি একটা স্টপ ওয়াচের সাহায্যে মেপে নিলে। তারপর সেখান থেকে তোমাকে বলতে হবে যে কুয়ার গভীরতা কত। তো এই ধরনের অঙ্ক আমরা বোর্ডে একটা দেখতে পাচ্ছি যে এখানে বলা হয়েছে যে তুমি পাথর ফেলার 3.5 সেকেন্ড পর শব্দটা শুনতে পেয়েছো এবং ওই দিন গরমের দিন ছিল এবং টেম্পারেচার ছিল 30 ডিগ্রি সেলসিয়াস। এই অবস্থায় তোমাকে বলতে হবে যে যেই কুয়াতে তুমি পাথরটা ফেলেছো সেই কুয়ার গভীরতা কত। এইটা হলো আমার কুয়াটা, ধরো এই পর্যন্ত পানি আছে। কুয়ার গভীরতা বলতে আমি এটাই বোঝাচ্ছি যে উপর থেকে পানি পর্যন্ত যে দূরত্বটুকু এটাকে আমি গভীরতা হিসেবে মেজার করছি এইচ। তাহলে আমি যখন পাথরটা এখান থেকে এই পর্যন্ত ফেললাম তখন সে মুক্তভাবে পরন্ত বস্তুর সূত্রকে মেনে চলবে, অলমোস্ট মেনে চলবে। কারণটা হলো যে পাথর খুব ছোট এবং ভারী একটা জিনিস, সে অলমোস্ট মুক্তভাবে পড়বে। সো তার জন্য আমি মুক্তভাবে পরন্ত বস্তুর যে সূত্রটা সেটা ব্যবহার করতে পারি, এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার। জিতে কি হয়, এক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি বা অভিকর্ষীয় ত্বরণ। অভিকর্ষীয় ত্বরণের প্রভাবে সে ডাইরেক্ট নিচের দিকে পড়ছে এবং যেহেতু আমি তাকে জাস্ট ছেড়ে দিয়েছি তাহলে তার ইউ কত, ইউ তার 0, তাহলে এখানে 0 প্লাস হাফ জি টি স্কোয়ার। এখানে খেয়াল করো আমি T1 বলতে বোঝাচ্ছি যে এখান থেকে এই পর্যন্ত পাথরটা পড়তে T1 সময় লেগেছে, সেই জন্য আমি T1 বসালাম। আর জি এর মান 9.8 আর এইচ তো কুয়ার গভীরতা, সেটা আমাদের বের করতে হবে। এরপর দ্বিতীয় যে ব্যাপারটা, পাথর পড়েছে নিচে, তাহলে এখানে একটা শব্দ তৈরি হয়েছে, সেই শব্দটা এখান থেকে এইখানে আসছে। যখন শব্দটা নিচ থেকে উপর পর্যন্ত ট্রাভেল করলো তখন আমি শব্দটা শুনতে পেলাম। এখন ঘটনা হলো যে এইখানে শব্দটা যেহেতু নিচ থেকে উপরে উঠছে তাহলে আমি বলতে পারি শব্দের বেগ ভি ইকুয়াল টু এইচ, কারণ সে এখান থেকে এই দূরত্ব অতিক্রম করেছে, ডিভাইডেড বাই T2, এখান থেকে এই পর্যন্ত উঠতে যে সময়টুকু লাগলো। এখন প্রশ্ন হলো ভি কত। বায়ুতে শব্দের বেগ 0 ডিগ্রি সেলসিয়াসে 332 মিটার পার সেকেন্ড, আর প্রতি ডিগ্রি সেলসিয়াসের জন্য সেটা 0.6 মিটার পার সেকেন্ড করে বৃদ্ধি পায়। এবং কত ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, 30 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 332 প্লাস 18, তাহলে আমরা শব্দের বেগ পেয়ে যাই 350 মিটার পার সেকেন্ড ওই টেম্পারেচারে। তাহলে আমরা ভি এর মানটা জানি 350 ইকুয়াল টু এইচ ডিভাইডেড বাই T2। এখান থেকে আমার এইচ এর ভ্যালুটা বের করতে হবে। তো খেয়াল করে দেখো এখানে আননোন কয়টা, এইচ আননোন, T1 আননোন, T2 আননোন, সবাই তো আননোন, মহাযন্ত্রণা। তাহলে আমরা একটা কাজ করতে পারি, কি কাজ করতে পারি, আমরা একটা জিনিস জানি যে কুয়াতে আমি যখন পাথরটা ফেললাম এবং যখন উপরে উঠে আসলো তখন দুটার মধ্যবর্তী সময় কত ছিল, 3.5 সেকেন্ড। তাহলে সাইড নোটে আরেকটা কাজ করো, T1 প্লাস T2 ইকুয়াল টু 3.5, তাহলে T2 এর ভ্যালু কত, 3.5 মাইনাস T1। দেখো এই কথাটা লেখা যায়, এই কথাটা যদি লেখা যায় তাহলে আমরা এখানে একটা কিছু কারিগরি করে ফেলি, 350 ইকুয়াল টু T2 এর জায়গায় আমরা লিখে দিলাম 3.5 মাইনাস T1। এইচ ইকুয়ালস টু কত ছিল, হাফ ইন্টু 9.8 মানে 4.9 T1 স্কোয়ার, 4.9 T1 স্কোয়ার। এখন এখান থেকে আমাদের T1টা বের করতে হবে, তোমরা ক্যালকুলেটরের মাধ্যমে এখান থেকে T1টা বের করে ফেলবে। T1 এর ভ্যালুটা চলে আসে
3.343 সেকেন্ডস। এই যে T1 এর ভ্যালুটা আমরা পেলাম সেটা আমরা কোথায় বসাবো? এই যে এই ইকুয়েশনটায় বসাবো। h ইকুয়াল টু 4.9 T1 স্কোয়ার। 4.9 T1 এর ভ্যালুটা হচ্ছে 3.343, তার উপর হোল স্কোয়ার ইকুয়াল টু 54.76 মিটার। অর্থাৎ আমরা পেয়ে গেলাম যে আমাদের কুয়ার গভীরতাটুকু কত। আমাদের কুয়ার গভীরতা হলো 54.76 মিটার। কীভাবে ক্যালকুলেশন করেছি? প্রথমে পাথরটা পড়ার জন্য একটা ইকুয়েশন ছিল যে h ইকুয়ালস টু হাফ জিটি স্কোয়ার। কেন? কারণ তাকে মুক্তভাবে পড়তে দেওয়া হচ্ছে। আর যখন এখানে একটা শব্দ তৈরি হইলো সেই শব্দটা উপর পর্যন্ত উঠতে যে সময় লাগে, ভি ইকুয়াল টু h/t2। এই দুইটা ইকুয়েশনকে জাস্ট সলভ করেই আমরা h এর মানটা বের করে ফেলেছি। ভার্সিটি বলো বা ইঞ্জিনিয়ারিং, উভয় অ্যাডমিশনের ক্ষেত্রেই নদীর অঙ্ক কিন্তু খুবই 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 কমন একটা অঙ্ক। যে কোনো জায়গায় হুট করে দেখবে মুখের সামনে এসে বসে আছে। তো নদীর অঙ্কের ক্ষেত্রে দুটো জায়গায় তোমাদের মোস্ট অফ দ্য কেসেস একটা কনফিউশন তৈরি হয়, ন্যূনতম পথে এবং ন্যূনতম সময়ে। তুমি যদি বুঝে থাকো জিনিসটা খুবই সিম্পল একটা জিনিস, জাস্ট তোমাকে একটু মনোযোগ দিয়ে বুঝলেই তুমি জিনিসটা পেরে যাবে। যেমন এখানে দুটো অঙ্ক দেখানো হয়েছে, ন্যূনতম সময়ের জন্য একটা, ন্যূনতম পথের জন্য একটা। মানে আমি কত দ্রুত এপার থেকে ওপারে পৌঁছাতে পারবো সেটা হলো আমার ন্যূনতম সময়ে, আর আমি কত অল্প পথে এখান থেকে ওখানে যেতে পারবো সেটা হলো ন্যূনতম পথে। তো চট করে আমাদের মনে হইতে পারে দুটো আসলে একই জিনিস। না, আসলে দুটো সেম না। ন্যূনতম পথে মানে হচ্ছে আমি একদম সোজাসুজি পৌঁছাবো, কিন্তু সেক্ষেত্রে আমার সময় একটু বেশি লাগবে। আর ন্যূনতম সময়ে যদি আমি পৌঁছাইতে চাই, আমি এপার থেকে ওপারে দ্রুত পৌঁছে যাব, কিন্তু আমাকে লম্বা পথ পেরোতে হবে। বিষয়টা মজার, সেই কারণেই আমি একটা ইলাস্ট্রেশনের মাধ্যমে অঙ্কটা দেখানোর চেষ্টা করব। ফার্স্ট অফ অল আমি এই অঙ্কটা দেখাই। ন্যূনতম পথে বলা হয়েছে যে স্রোত না থাকলে একজন ব্যক্তি 100 মিটার চওড়া একটা নদী 4 মিনিটে পার হয়ে যায়, কিন্তু যদি স্রোত থাকে তখন তার পেরোতে সময় একটু বেশি লাগে, তখন তার পেরোতে সময় লাগে হচ্ছে 5 মিনিট। তাহলে এখন এখান থেকে আমার বলতে হবে যে স্রোতের বেগ কত। তাহলে আমি ধরে নেই যে লোকের বেগ ইউ, স্রোতের বেগ ভি এবং লব্ধি বেগ ডাব্লিউ। তোমরা একটা জিনিস এখানে মাথায় রাখবে, আমরা নৌকার অঙ্ক বা নদীর অঙ্কে কিন্তু আমরা অবশ্যই ভেক্টরের কনসেপ্ট ইউজ করি। কাজেই তুমি যদি এই মেকানিক্স বা কাইনেমেটিক্স শুরু করার আগে ভেক্টর না করে থাকো তাহলে অবশ্যই ভেক্টরটা দেখে আসবে। আমার ইউটিউব চ্যানেলের অ্যাডমিশন অংশের ভেতরেই ভেক্টরের যে প্লেলিস্ট আছে ওখানে অনেকগুলো ভিডিও আছে, 23টা ভিডিও আছে। সবগুলো ভিডিও মনোযোগের সঙ্গে দেখে ভেক্টরটা পারফেক্টলি শিখে তারপরেই আমি বলবো যে এই কাইনেমেটিক্স বা গতিবিদ্যা শুরু করতে। তাহলে লোকের বেগ ইউ, স্রোতের বেগ ভি আর লব্ধি বেগ হলো ডাব্লিউ। তো তার মধ্যে কোনটা কোনটা আমরা জানি? আমরা লোকের বেগটা জানি, ইউ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম, 100 মিটার ভাগ 4 মিনিট, অর্থাৎ 25 মিটার পার মিনিট। আমরা লব্ধি বেগটা জানি, লব্ধি বেগটা হলো 5 মিনিটে সে নদী পার হয়, একই দূরত্ব 100 মিটার ভাগ 5 মিনিট, অর্থাৎ 20 মিটার পার মিনিট। এখান থেকে তোমাকে যে জিনিসটা বের করতে হবে সেটা হলো স্রোতের বেগ ভি এর মানটা তোমার বের করতে হবে। তাহলে আমরা একটু সিনারিওটা দেখার চেষ্টা করি। এটা হচ্ছে আমার নদীটা, নদীতে স্রোত আছে এটাই আমি ধরে নেই। আমি এই দূরত্বটুকু ডিরেক্টলি অতিক্রম করতে চাই, আর নদীর যে স্রোত সেটা প্রবাহিত হচ্ছে এই ডিরেকশনে। তাহলে আমি যদি এই ডিরেকশনে পার হতে চাই তাহলে এই ডিরেকশন বরাবর আমার কে থাকবে? এই ডিরেকশন বরাবর আমার লব্ধি বেগটা থাকবে, আর আমাকে সাঁতরাতে হবে এই দিকে। আমার বেগ এই দিকে, আর নদী আমাকে ঠেলে, এই বেগটা যদি ভি হয় এইটাও ভি হবে, নদী আমাকে ঠেলে এইখানে নিয়ে আসবে, আর আমার যে লব্ধি বেগটা সেটা এখানে কাজ করবে। আমি যদি একটা সামান্তরিক সূত্র প্রয়োগ করি সেটা দেখতে এরকম হয় যে ভি যদি এদিকে কাজ করে তাহলে আমাকে এই দিকে সাঁতরাইতে হবে, এই দিকে সাঁতরাইলে এইটুকু আর এইটুকু সমান, স্রোত আমাকে ঠেলে এখান থেকে এদিকে নিয়ে আসবে এবং আমার লব্ধি বেগটা সরাসরি নদীর প্রস্থ বরাবর কাজ করবে। তাহলে আমরা যদি প্রত্যেকটা ভেক্টরের শুধুমাত্র মানটা নিয়ে চিন্তা করি, ডাব্লিউ এইটার মান কত? 20, ভি এটার মান কত আমি জানি না, ইউ এটার মান কত? 25। তাহলে এখান থেকে দেখো খুব সহজেই আমি একটা পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করতে পারি। পিথাগোরাসের উপপাদ্য আমাদেরকে কি শিখিয়েছিল? যে ভি স্কোয়ার প্লাস 20 স্কোয়ার ইকুয়াল টু 25 এর উপর স্কোয়ার।
ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। তার মানে এখান থেকে ভি স্কোয়ার ইকুয়াল টু 25 স্কোয়ার মাইনাস 20 স্কোয়ার, ভি এর মানটা চলে আসে 15। অর্থাৎ আমাদের স্রোতের বেগটা হলো 15 মিটার পার মিনিট। খুব সোজা একটা অঙ্ক ছিল। দেখো, তুমি যদি অঙ্কটা জাস্ট আগে থেকে জেনে রাখো এবং এই ব্যাপারগুলো কিভাবে ঘটে জাস্ট এই ছবিটা বুঝে থাকো, অঙ্কটা তোমার কাছে কোনো কঠিন কিছু না। এবারে আমরা চলে আসি এই অঙ্কটার ক্ষেত্রে। এখানে বলা হয়েছে যে 500 মিটার চওড়া এবং 3 মিটার পার সেকেন্ড বেগে প্রবাহিত একটি নদীতে 5 মিটার পার সেকেন্ড বেগে চলে দুটি স্পিডবোট একটি ন্যূনতম পথে এবং একটি ন্যূনতম সময়ে নদীটি পার হয়। এদের পারাপারের সময়ের ব্যবধান কত? একই নদী, দুইটা স্পিডবোট পার হবে, একজন ন্যূনতম পথে পার হবে আর একজন ন্যূনতম সময়ে পার হবে। তাহলে ফার্স্ট অফ অল আমি ধরে নেই যে এইটা হচ্ছে ন্যূনতম পথে আর এইটা ন্যূনতম সময়ে। ন্যূনতম পথে পার হওয়ার জন্য কীরকম ছবি হয় সেটা তো জানোই, যে এই বরাবর তার লব্ধি বেগটা থাকে, এই দিকে থাকে তার নিজের বেগ আর এই দিকে থাকে স্রোতের বেগ। তো এইটা হচ্ছে আমাদের লব্ধি বেগ ডাব্লিউ, এটা এই দিকে কাজ করছে। এইখানে কে থাকে? এইখানে থাকে হচ্ছে স্রোতের বেগ ভি। স্রোতের বেগ ভি কত? সেটা হলো 3 মিটার পার সেকেন্ড। আর এই দিকে কি থাকে? এই দিকে হচ্ছে ব্যক্তির বেগ বা নৌকার বেগ বা এখানে যেটা বলা হয়েছে স্পিড বোটের বেগ, সেটা কত? ইউ ইকুয়াল টু 5। তাহলে এখান থেকে খুব সহজে আমি ডাব্লিউটা বের করে ফেলতে পারি। ডাব্লিউ স্কোয়ার প্লাস 3 স্কোয়ার ইকুয়াল টু 5 স্কোয়ার, বা ডাব্লিউ স্কোয়ার ইকুয়াল টু 25 মাইনাস 9 16, ডাব্লিউ ইকুয়াল টু 4 মিটার পার সেকেন্ড। তো আমার ন্যূনতম পথে যেহেতু পার হচ্ছি, কাজেই আমি নদীর প্রস্থটুকু জানি। নদীর প্রস্থটুকু কত? 500 মিটার। তাহলে আমরা জানি ভি ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। আমরা জানি স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। স্পিডটা কত? স্পিড হচ্ছে এখানে 4 মিটার পার সেকেন্ড, যেটা লব্ধি বেগ ছিল আমাদের। ডিস্টেন্সটা কত? 500 মিটার। আর টাইমটা কত? সেটাই তো বের করতে হবে। তাহলে টি ইকুয়াল টু 500 ডিভাইডেড বাই 4, 125 সেকেন্ড। আমি একটা কাজ করি, এটাকে T2 হিসেবে লিখি, যে দ্বিতীয় নৌকার জন্য এটা। আর প্রথম নৌকার জন্য যেভাবে আমরা চিন্তা করব সেটা হলো নদীর স্রোত এই দিকে কাজ করছে, ভি ইকুয়াল টু 3 এই দিকে কাজ করছে, নদী পারাপারে এর কোনো ইম্প্যাক্ট নাই। ইউ 5 মিটার পার সেকেন্ড। এইটার যে উল্লম্ব উপাংশটা, যদি এই কোণটা থেটা হয় তাহলে এই ইউ এর যে উল্লম্ব উপাংশ ইউ সাইন থেটা, সেইটা নদী পারাপারের ক্ষেত্রে লব্ধি বেগ হবে। এইটার ক্ষেত্রে লব্ধি বেগটা হলো ইউ সাইন থেটা প্লাস ভি সাইন 0 ডিগ্রি। কারণটা কি? ভি তো নদীর পার বরাবরই যাচ্ছে, তাহলে লব্ধি বেগেরটা হলো ইউ সাইন থেটা। এটা যে কোনো নৌকার ক্ষেত্রেই প্রযোজ্য। ইউ সাইন থেটার মানটা কখন সর্বোচ্চ হবে? যখন থেটার মানটা 90 ডিগ্রি হবে, যখন থেটাটা ইউটা এখানে না বরং ইউটা এই বরাবর কাজ করবে এবং থেটার মানটা যখন 90 ডিগ্রি হবে তখনই কিন্তু আমরা ম্যাক্সিমাম বেগটা পাবো। সেটা কত হবে? ইউ সাইন 90 ডিগ্রি বা ইউ। অর্থাৎ সোজা কথায় যদি আমি ডাইরেক্ট প্রস্থ বরাবর রওনা দেই তখনই আমি কি করব? ন্যূনতম সময়ে নদীটা পার হতে পারবো। তাহলে এতগুলো কথা না বলে আমি ডিরেক্টলি একটা কথাই বলে দিতে পারি, আমি যদি ডিরেক্টলি নদীর প্রস্থ বরাবরই আমার নিজের গতিটাকে মেনটেন করার চেষ্টা করি, আমি নদীর প্রস্থ বরাবর রওনা দিলাম, এরপর নদী আমাকে ঠেলে কোন দিকে নিয়ে যায় যাক, সেটা ডাজন্ট ম্যাটার, আমি জাস্ট প্রস্থ বরাবর রওনা দিলাম, তাহলে আমি ন্যূনতম সময়ে নদীটা পার হতে পারবো। তখন আমার এই ভিটা কত না এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা থাকবে না। তাহলে এইখানে আমাদের জন্য স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। তো স্পিডটা কত এখানে? 5। ডিস্টেন্সটা কত? আমি তো চিন্তা করব প্রস্থ বরাবর উপাংশ নিয়ে, কাজেই ডিস্টেন্স আমি ডিরেক্টলি এটাই ব্যবহার করব, 500 ডিভাইডেড বাই টাইম। তো টাইমটাকে আমরা T1 হিসেবে ধরবো। প্রথম নৌকার জন্য ব্যাপারটা কি হচ্ছে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি T1 ইকুয়াল টু 500 বাই 5 মানে হলো 100 সেকেন্ড। অর্থাৎ যেটা ন্যূনতম সময়ে যাবে সেটা যাবে 100 সেকেন্ডে। কারণ সে কিন্তু আসলে এইদিকে রওনা করেছিল, কিন্তু সে আসলে তাকে যেতে হয়েছে এই দিকে, কারণ ভি তাকে ঠেলে এই দিকে নিয়ে এসেছে। কিন্তু আমরা সেটা নিয়ে কনসিডারেশনে যাব না, আমরা চিন্তা করব সে সরাসরি রওনা দিয়েছে, তার বেগের যে উপাংশটা উল্লম্ব উপাংশটাই আমরা ব্যবহার করছি এবং প্রস্থ বরাবর যে দূরত্ব সেটাই আমরা ব্যবহার করছি। সো ন্যূনতম সময়ে আমাদের টাইম লাগলো 100 সেকেন্ড। আর ন্যূনতম পথে যেতে গেলে, যে আমি যদি একেবারে
সোজাসুজি এপার থেকে ওপারে পৌঁছাইতে যাই তাহলে আমাকে রওনা দিতে হতো বাঁকাভাবে, সেই কারণে কিন্তু আমার সময়টা এখানে বেশি লাগলো, 125 সেকেন্ড সময় লাগলো। তাহলে আমার কতটা সময় বেশি লাগলো? আমার 25 সেকেন্ড বেশি সময় লাগলো যদি আমি ন্যূনতম পথে পৌঁছাইতে চাই। আর যদি ন্যূনতম সময়ে যাই তাহলে আমার 25 সেকেন্ড সময় সেভ হলো। এটাই হলো মজার বিষয়, যে ন্যূনতম পথে গেলে কি হয় আর ন্যূনতম সময়ে গেলে কি হয়। একজন ব্যক্তি নদীর স্রোতের সাথে সমকোণে যাত্রা করে অপর পারে যাত্রাস্থানের বিপরীত বিন্দু হতে নদীর তীর বরাবর 500 মিটার দূরে পৌঁছালো। সাঁতারুর বেগ যদি স্রোতের বেগের দ্বিগুণ হয় তবে নদীর প্রস্থ কত? এই কথাটাই তোমাকে জিজ্ঞেস করা হলো। এই অঙ্কটা করার সময় আমরা দুটো ছবি এঁকে নেব, একই ছবি দুইবার আঁকবো। আমাদের যে সাঁতারু, সে নিয়ত করেছিল যে সে সোজাসুজি যাবে, তো সে রওনা দিয়েছিল সোজাসুজি এবং তার বেগটা সোজাসুজি কাজ করছে, কিন্তু স্রোতের বেগ ভি তাকে ঠেলে এই দিকে সরিয়ে আনছে, ফলে ফাইনালি তার লব্ধি বেগটা এখান থেকে এই দিকে চলে গিয়েছে এবং সে এই পথে গিয়ে এপার থেকে ওপারে পৌঁছলো। এটা হচ্ছে বেগের জন্য এই ডায়াগ্রামটা আমরা এঁকেছি, এবং এই একই ডায়াগ্রামটা আমরা সরণের জন্য এঁকেছি। যে নদীর প্রস্থটা ডি ছিল, তার ইচ্ছা ছিল প্রস্থ বরাবর যাওয়ার কারণে, কিন্তু স্রোতের বেগ তাকে ঠেলে দিকে নিয়ে গিয়েছে, ফলে তার যাত্রাপথটা হয়ে গিয়েছে এরকম। এখন তোমাকে যে প্রশ্নটা করা হয়েছে যে সাঁতারুর বেগ ইউ যদি স্রোতের বেগ ভি এর ডাবল হয় তখন নদীর প্রস্থটা কত হবে? তোমরা দেখতে পাচ্ছ এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ দুটো একই ত্রিভুজ, বা তোমরা বলতে পারো যে দুটো সদৃশকোণী ত্রিভুজ। সদৃশকোণী ত্রিভুজ যদি হয় তখন তার একটা বৈশিষ্ট্য আছে। কি বৈশিষ্ট্য? সদৃশকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হয়। অর্থাৎ আমি লিখতে পারি যে ইউ ভাগ ডি ইকুয়ালস টু ভি ভাগ 500 ইকুয়াল টু ডাব্লিউ ভাগ এই যে যাত্রাপথের যে দূরত্বটা। তাহলে খেয়াল করে দেখো আমি এই কথাটা খুব সুন্দরভাবে লিখতেই পারি। তো এই অংশটুকু আমার দরকার নাই, তাহলে আমি জাস্ট লিখি যে ইউ ভাগ ডি ইকুয়াল টু ভি ভাগ 500। এখানে একটা কথা উল্লেখ করে দিয়েছে যে সাঁতারু তার বেগ ইউ, স্রোতের বেগ ভি এর ডাবল। তাহলে ইউ এর জায়গায় আমি কি লিখতে পারি? 2v ডিভাইডেড বাই ডি ইকুয়াল টু ভি ডিভাইডেড বাই 500। তাহলে পরের লাইনটা আমরা লিখতে পারি যে ডি ইকুয়াল টু 2v ভাগ ভি ইন্টু 500, তার মানে হচ্ছে 1000 মিটার। অর্থাৎ নদীর প্রস্থ হলো 1000 মিটার। অঙ্কটা কিন্তু খুবই সোজা। তুমি যদি জাস্ট দুটো ডায়াগ্রাম এঁকে দুটার কম্প্যারিজন করো, তোমার কাছে মুহূর্তের মধ্যে পানি পান্তা হয়ে যাবে। তো নদীর অঙ্ক খুবই কমন একটা অঙ্ক, এবং নদীর অঙ্ক থেকে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে ফ্রিকোয়েন্টলি প্রশ্ন আসতেই থাকে। কাজে এই অঙ্কগুলোকে তোমরা আন্ডারএস্টিমেট করো না। 3টা অঙ্ক দেখালাম নদীর অঙ্ক থেকে, এরপর আমরা চলে যাব বৃষ্টির অঙ্কে। গতিবিদ্যা চ্যাপ্টারটার ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক হলো আপেক্ষিক বেগ, এবং আপেক্ষিক বেগের বিষয়টা জানাটা খুবই জরুরি। আপেক্ষিক বেগটা সব থেকে বেশি কাজে লাগে বৃষ্টির অঙ্কের ক্ষেত্রে। তো আমি তো এর আগের অংশটায় বললাম যে আমি এখন বৃষ্টির অঙ্ক করব, কিন্তু বৃষ্টির অঙ্ক করার আগে আমাদের আপেক্ষিক বেগ সম্পর্কে ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং থাকাটা খুবই জরুরি। আপেক্ষিক বেগ ব্যাপারটা কীরকম? ধরো তুমি ট্রেনে করে কোথাও যাচ্ছ, একটা স্টেশনে তুমি থেমেছিলে, ট্রেনটা যাত্রা শুরু করলো। তো তখন তোমার কাছে কি মনে হয় যে স্টেশনটা বোধহয় আমার কাছ থেকে পিছন দিকে চলে যাচ্ছে, কিন্তু না, স্টেশন তার জায়গাতে আছে, তুমি সরে যাচ্ছ, কিন্তু তোমার কাছে মনে হচ্ছে স্টেশন সরে যাচ্ছে। দিস ইজ দ্য রিলেটিভ ভেলোসিটি, অথবা যেটাকে আমরা বাংলায় বলি আপেক্ষিক বেগ। তো আপেক্ষিক বেগ নিয়ে যখন আমরা কাজ করব, সেক্ষেত্রে আমরা একটা এক্সাম্পল বোর্ডে লিখে রেখেছি, একটা প্রশ্ন লিখেছি, সেই প্রশ্নটা আমি সলভ করে দেবো। তার আগে আপেক্ষিক বেগটা কীভাবে মেজার করে সেটা আমরা একটু শিখি। আপেক্ষিক বেগ এইটা শিখতে হলে তোমাকে অবশ্যই ভেক্টরের কনসেপ্টটা খুব ভালোভাবে জানাটা জরুরি। তোমার যদি ভেক্টরের কনসেপ্ট ভালোভাবে জানা না থাকে, তাহলে ভেক্টরের লেকচারগুলো আবার দেখে এসে তারপর তুমি আপেক্ষিক বেগ অংশটায় প্রবেশ করো। একটা এক্সাম্পল দিই। ধরো এ একজন ব্যক্তি, সে সাইকেলে চড়ে 5 মিটার পার সেকেন্ড বেগে সামনের দিকে এগোচ্ছে। বি আরেকজন ব্যক্তি, সে গাড়িতে চড়ে 10 মিটার পার সেকেন্ড বেগে সামনের দিকে এগোচ্ছে। এখন এর কাছে কি মনে হবে? এ কে ক্রস করে তো বি এগিয়ে চলে যাবে, তাহলে ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু এ, এটা হবে ভেলোসিটি অফ বি মাইনাস ভেলোসিটি অফ এ। দুইজন একই ডিরেকশনে, 10 - 5 মানে হলো
5 মিটার পার সেকেন্ড। এর কাছে মনে হবে যে বি যেন তার থেকে 5 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আচ্ছা, ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি সেটা কি হবে? সেটা হবে ভেলোসিটি অফ এ মাইনাস ভেলোসিটি অফ বি। ভেলোসিটি অফ এ হলো 5, ভেলোসিটি অফ বি হইল 10, তাহলে -5 মিটার পার সেকেন্ড। বি এর কাছে মনে হবে যে এ যেন 5 মিটার পার সেকেন্ড বেগে তার কাছ থেকে পিছনে সরে যাচ্ছে। তাহলে এইখানে যে সাফিক্সগুলো আমরা ব্যবহার করলাম এইটাকে আমরা উচ্চারণ কী করব? ভেলোসিটি না, রিলেটিভ ভেলোসিটি অফ বি, যেটা আগে আছে তার রিলেটিভ ভেলোসিটি উইথ রেসপেক্ট টু এ, যেটা পরে আছে তার রেসপেক্টে। একইভাবে এইখানেও তাই, এটা হচ্ছে রিলেটিভ ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি। বি এর সাপেক্ষে এ এর রিলেটিভ ভেলোসিটি যেটা পরে আছে তার সাপেক্ষে। আর কার আপেক্ষিক বেগ? প্রথমে যে আছে তার আপেক্ষিক বেগ। তাহলে আসো এখন আমরা যে প্রশ্নটা বোর্ডে লিখে রেখেছিলাম সেটা নিয়ে একটু ডিসকাস করি। তোমাকে প্রশ্নে বলা হলো যে একটা ট্রাক 10 মিটার পার সেকেন্ড বেগে উত্তর দিকে যাচ্ছে, আর আরেকটা গাড়ি, মোটর গাড়ি, সেটা 24 মিটার পার সেকেন্ড বেগে পশ্চিম দিকে যাচ্ছে। এরপর বলা হলো যে গাড়ির ভিতরে বসে থাকা একজন আরোহীর কাছে ট্রাকের গতিবেগ কোন দিকে মনে হবে? বলা হয়েছে যে আমাদের ট্রাকটা নর্থের দিকে যাচ্ছে, উত্তর দিকে যাচ্ছে। তার ভেলোসিটি কত? ভেলোসিটি অফ ট্রাক ইকুয়াল টু 10 মিটার পার সেকেন্ড। আর আরেকটা কথা উল্লেখ করা হলো আমাদের যে গাড়িটা সেইটা যাচ্ছে ওয়েস্টের দিকে। ভেলোসিটি অফ কার, তার ভেলোসিটি হচ্ছে 24 মিটার পার সেকেন্ড। এখন কার সাপেক্ষে কার বেগ বের করতে হবে? গাড়ির সাপেক্ষে ট্রাকের আপেক্ষিক বেগ, ভেলোসিটি অফ ট্রাক উইথ রেসপেক্ট টু কার। কারের সাপেক্ষে ট্রাকের আপেক্ষিক বেগ বের করতে হবে। এখন ট্রাকের বেগ বলা হয়েছে, আর তোমরা প্রশ্ন করছো স্যার আপনি উচ্চারণ করছেন আপেক্ষিক বেগ। ট্রাকের বেগ কত বলে মনে হবে? এই বিষয়টাই হচ্ছে আপেক্ষিক বেগ। সেই জন্য ট্রাকের আপেক্ষিক বেগ কার সাপেক্ষে? কারের সাপেক্ষে, ইকুয়াল টু ভেলোসিটি অফ ট্রাক মাইনাস ভেলোসিটি অফ কার। তো তোমরা একটা জিনিস নিশ্চয়ই জানো যে ভেক্টরে মাইনাস শব্দটার অর্থ কি? ভেক্টরে মাইনাস শব্দটার অর্থ হলো আগে ভেক্টরটাকে নেগেটিভ করে নিতে হবে, তারপর সেটা যোগ করতে হবে। তাহলে এটাকে আমরা কীভাবে লিখব? ভেলোসিটি অফ ট্রাক প্লাস মাইনাস ভিসি ইকুয়াল টু, ভেলোসিটি অফ কার ছিল এই ডিরেকশনে, মাইনাস ভিসি ডিরেকশনটা উল্টে যাবে এবং মানটা ঠিকই থাকবে। তাহলে মাইনাস ভিসি ইকুয়াল টু 24 মিটার পার সেকেন্ড, এবং সেটা পূর্ব দিকে। তাহলে এই দুইটার যদি তুমি লব্ধি নাও সেটাই হবে আমাদের আপেক্ষিক বেগটা, ভেলোসিটি অফ ট্রাক উইথ রেসপেক্ট টু কার। তো এখন দেখো এই অংশটুকু 24, এই অংশটুকু 10, তাহলে এখান থেকে তো আমরা ভেলোসিটি অফ ট্রাক উইথ রেসপেক্ট টু কার খুব ইজিলি বের করে ফেলতে পারি। তার মানটা কত হবে? √24 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার। কেন? এখানে একটা সমকোণী ত্রিভুজ গঠন করেছে, এখানে আমি ইজিলি পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করতে পারি। ইকুয়াল টু চলে আসবে 26 মিটার পার সেকেন্ড। কত বেগ মনে হচ্ছে? 26 মিটার পার সেকেন্ড বেগ মনে হচ্ছে ট্রাকের বেগটাকে, অথচ তার বেগ কিন্তু আসলে মাত্র 10 মিটার পার সেকেন্ড। এবং কোন দিকে মনে হচ্ছে? এই কোণটা যদি আমি বের করি, এই কোণটাকে আমি থেটা হিসেবে কাউন্ট করি, তাহলে আমরা কি লিখতে পারি? যে ট্যান থেটা ইকুয়াল টু 10/24, থেটা ইকুয়াল টু ট্যান ইনভার্স এটা করলে চলে আসে 22.6 ডিগ্রি। তাহলে আমরা প্রশ্নের উত্তরটা কিভাবে লিখব? অতএব আরোহীর কাছে মনে হবে যে ট্রাকটি 26 মিটার পার সেকেন্ড বেগে পূর্ব দিকের সঙ্গে 22.6 ডিগ্রি কোণ উৎপন্ন করে উত্তর দিকে যাচ্ছে। কথাটা এভাবে লিখতে হবে, যেহেতু আমরা থেটার মান বের করেছি 22.6 ডিগ্রি, সেটা কার সঙ্গে? পূর্ব দিকের সঙ্গে, এবং সে যাচ্ছে কোন দিকে? উত্তর দিকে। তাহলে তুমি এভাবে বলতে পারো যে পূর্ব দিকের সঙ্গে 22.6 ডিগ্রি কোণ উৎপন্ন করে উত্তর দিকে যাচ্ছে। অথবা এটা 22.6 হইলে এই কোণটাকে বলা যেত 67.4। তুমি উত্তরটা এভাবেও দিতে পারতে যে আরোহীর কাছে মনে হচ্ছে যে ট্রাকটি 26 মিটার পার সেকেন্ড বেগে উত্তর দিকের সঙ্গে 67.4 ডিগ্রি কোণ করে পূর্ব দিকে যাচ্ছে।
তোমার যদি ইচ্ছা হয় তুমি এটা লিখতে পারো অ্যান্সার, এটাও লিখতে পারো, তোমার যেটা ইচ্ছা সেটাই লিখতে পারো। এবং এই অঙ্কটা তোমরা একটু প্র্যাকটিস করে নাও, কারণ আমার ধারণা রিলেটিভ ভেলোসিটিতে এতটা সহজ করে তোমাদেরকে এর আগে বোঝানো হয় নাই। তোমাদের কর্তব্য হলো যে এই অঙ্কটা একবার দেখে দেখে কমপক্ষে 2বার দেখে নেওয়া যে স্যার কি বলছেন। তারপর যে কাজটা করবে সেটা হলো যে অঙ্কটা তোমরা দেখে দেখে একবার করো, না দেখে আর একবার করো, তারপর তোমরা বৃষ্টির অঙ্কে যাও। এই অঙ্কটা যদি তুমি ক্লিয়ারলি বুঝতে পারো, বৃষ্টির অঙ্ক বোঝা তোমার কাছে পানি পান্তার থেকেও সোজা। এবারে আমরা তোমাদের সেই পছন্দের টপিক বৃষ্টির অঙ্কে চলে এসেছি। বৃষ্টির ফোঁটা 8 মিটার পার সেকেন্ড বেগে খাড়াভাবে নিচের দিকে পড়ছে। একটি গাড়ি 15 মিটার পার সেকেন্ড বেগে সামনে এগোলে তার সামনের কাচ নাকি পেছনের কাচ, কোন কাচটা ভিজবে এবং কত কোণে বৃষ্টির ফোঁটা কাচে আঘাত করবে, এই প্রশ্নটা তোমাকে জিজ্ঞাসা করা হলো। বৃষ্টির অঙ্কটা শেখানোর আগে তোমাদেরকে আমি আপেক্ষিক বেগ সম্পর্কে একটা ভালো ধারণা দিয়েছিলাম। সেইখান থেকে আমাদের যে জিনিসটা বের করতে হবে, তুমি একটা জিনিস চিন্তা করে দেখো, এখানে বৃষ্টির বেগ এবং গাড়ির বেগ দুটো কথা উল্লেখ করা আছে, ভেলোসিটি অফ কার, ভেলোসিটি অফ রেইন। এবং তোমাকে যেটা বের করতে বলা হচ্ছে সেটা বৃষ্টির ফোঁটা গাড়ির কাছে কত কোণে আঘাত করবে, অর্থাৎ গাড়ির সাপেক্ষে বৃষ্টির বেগ কত, ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু কার, এটা তোমাকে বের করতে বলা হয়েছে। তার মধ্যে তোমাকে বৃষ্টির বেগ কত বলা হয়েছে, 8 মিটার পার সেকেন্ড। গাড়ির বেগ কত বলা হয়েছে, 15 মিটার পার সেকেন্ড। এবং তোমাকে বের করতে বলা হচ্ছে বৃষ্টির বেগ উইথ রেসপেক্ট টু কার, গাড়ির সাপেক্ষে বৃষ্টির বেগ। কার আপেক্ষিক বেগ সেটা সামনে থাকবে, প্রথমে থাকবে, আর পরে থাকবে কার সাপেক্ষে। গাড়ির সাপেক্ষে সেজন্য সিটা পরে, আর আপেক্ষিক বেগটা বৃষ্টির সেজন্য আরটা আগে। ইকুয়াল টু তোমাদেরকে আমি শিখিয়েছি ভেলোসিটি অফ রেইন মাইনাস ভেলোসিটি অফ কার, তার মানে হচ্ছে ভেলোসিটি অফ রেইন প্লাস মাইনাস অফ ভেলোসিটি অফ কার। এখন আমরা সিনারিওটা একটু বোঝার চেষ্টা করি। বৃষ্টি উপর থেকে নিচের দিকে পড়ছে কত বেগে, ভেলোসিটি অফ রেইন 8 মিটার পার সেকেন্ড। ধরে নাও গাড়িটা এই দিকে যাচ্ছে এবং তার গতি হচ্ছে ভেলোসিটি অফ কার ইকুয়াল টু 15 মিটার পার সেকেন্ড। ভেলোসিটি অফ কার যদি এই দিকে হয় তাহলে মাইনাস ভিসিটা কোন দিকে হবে, মাইনাস ভিসিটা হবে এই দিকে। আর আমি যখন আপেক্ষিক বেগটা বের করতে যাচ্ছি তখন কি করতে হচ্ছে, ভি আর এবং মাইনাস ভিসি এই দুইটার লব্ধি নিতে হচ্ছে। তাহলে এই দুইটার লব্ধি যদি আমি নেই সামান্তরিক সূত্র অনুযায়ী, তাহলে ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু কার সেটা কোন ডিরেকশনে কাজ করবে, সেটা এই ডিরেকশনে কাজ করবে। তো গাড়ি তো এই দিকে যাচ্ছিল, তাহলে গাড়ি দেখতে কেমন ছিল, গাড়ি দেখতে এমন ছিল। তাহলে বৃষ্টির ফোঁটা যে এসে আঘাতটা করছে সেটা কোন কাছে আঘাত করবে গাড়ির, সেটা অবশ্যই গাড়ির সামনের কাছে আঘাত করবে। তাহলে প্রথম প্রশ্নের উত্তরটা হচ্ছে যে গাড়ির কোন কাজটা ভিজবে, গাড়ির গতিপথ এবং বৃষ্টির গতিপথ যেটা সেটা দেখে আমরা বুঝলাম যে গাড়ির সামনের কাজ ভিজবে। প্রথম উত্তরটা আমরা পেলাম। দ্বিতীয় উত্তর, কত বেগে এসে পানির ফোঁটাটা হিট করবে। তাহলে এখানে খেয়াল করো মাইনাস ভিসি এর মান কত, এর মান হলো 15। ভেলোসিটি অফ রেইন এর মানটা কত, এর মানটা হলো 8। তাহলে দেখো এখানে খুব সুন্দর একটা সমকোণী ত্রিভুজ গঠন করা হয়েছে। তাহলে ভি আর সি এর মানটা হবে √15 স্কয়ার প্লাস 8 স্কয়ার। কেন, কারণ এখানে একটা সমকোণী ত্রিভুজ দেখতে পাচ্ছ, এটা সমকোণ, পিথাগোরাসের উপপাদ্য আমরা ব্যবহার করতে পারি, অতিভুজ ইকুয়াল টু √ ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। এটা চলে আসে 17 মিটার পার সেকেন্ড। অর্থাৎ আমার বৃষ্টির গতিবেগ মনে হবে গাড়ির সাপেক্ষে বৃষ্টির গতিবেগ মনে হবে 17 মিটার পার সেকেন্ড। এখন সেটা কত কোণে গাড়ির কাছে আঘাত করবে। আমি ধরে নিচ্ছি যে এই ভি আর সি উল্লম্বের সঙ্গে যে কোণ উৎপন্ন করছে সেটার মান থিটা। এইটা 8, এইটা হলো 15 আর এইটা হলো 17। তাহলে এখান থেকে আমি সহজেই বলতে পারি যে tan থিটা ইকুয়াল টু 15 ডিভাইডেড বাই 8। এখান থেকে থিটার ভ্যালুটা হচ্ছে tan ইনভার্স 15/8 অর্থাৎ 61.9 ডিগ্রি। অর্থাৎ বৃষ্টির কণা
উল্লম্বের সঙ্গে 61.9 ডিগ্রি কোণ উৎপন্ন করে 17 মিটার পার সেকেন্ড বেগে গাড়ির সামনের কাচে আঘাত করবে। এটাই আমাদের উত্তর। তোমাকে প্রশ্ন করা হয়েছিল গাড়ির কোন কাচে আঘাত করবে, কত বেগে আঘাত করবে, কত কোণে আঘাত করবে, এটা হলো তার উত্তরটা। তো এর আগে হয়তোবা বৃষ্টির অঙ্ক তোমাদেরকে অনেক পেইন দিয়েছে। আমার মনে হয় এই অঙ্কটা করার পর, এই সামান্য একটা ডায়াগ্রাম এঁকে অঙ্কটা করার পর তোমাদের কাছে জিনিসটা মোটেই পেইনফুল মনে হবে না এবং তোমরা বৃষ্টির অঙ্ক তোমাদের পরীক্ষায় আসলে অ্যান্সার করতে পারবে। এরপর আমরা আরেকটা ইম্পর্টেন্ট অঙ্ক দেখবো বৃষ্টির অঙ্ক থেকে, সেটা হলো গাড়ির সামনের কাচ ভেজা, পেছনের কাচ ভেজা, এই টাইপের যে অঙ্কগুলো আছে যেগুলো তোমাদেরকে অনেক ডিস্টার্ব করছিল, সেই অঙ্কগুলো আমরা এখন দেখব। যেই ধরনের অঙ্ক নিয়ে তোমাদের সব থেকে বেশি সংখ্যক প্রবলেম হয়, এটা সেই টাইপের অঙ্ক। এখানে বলা হলো যে এমনভাবে বাতাস প্রবাহিত হচ্ছে যে বৃষ্টির কণাগুলো উল্লম্বের সঙ্গে 45 ডিগ্রি কোণে পশ্চিম দিকে পড়ছে 5 মিটার পার সেকেন্ড বেগে। বৃষ্টির কথা উল্লেখ করা হয়েছে যে বৃষ্টি খারাপভাবে পড়ছে না, সে কোনাকুনিভাবে পড়ছে, উল্লম্বের সঙ্গে 45 ডিগ্রি কোণ তৈরি করে পশ্চিম দিকে পড়ছে এবং তার বেগ কত? 5 মিটার পার সেকেন্ড। দ্বিতীয় লাইনে বলা হলো পশ্চিমগামী একটি বাস কত বেগে চললে বৃষ্টির ফোঁটা তার পেছনের কাছে আঘাত করবে আর সামনের কাছে আঘাত করবে। এবং এখানে একটা নোট উল্লেখ করা হয়েছে যে দেখো ডান দিকে লেখা আছে, ধরে নাও বাসটির সামনের এবং পেছনের কাচ খারাপভাবে অবস্থিত। সেটা কখনো হয় না স্বাভাবিকভাবে, কিন্তু আমরা হিসেবের সুবিধার্থে ধরে নিলাম যে বাসের পেছনের কাচ এবং সামনের কাচ উভয়টাই খারাপভাবে অবস্থিত। ভেলোসিটি অফ রেইন এটা কিছু একটা দেয়া আছে, ভেলোসিটি অফ বাস এটা কিছু একটা দেয়া আছে এবং ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু দ্য বাস এইটা আমাদের বের করতে হবে। ভেলোসিটি অফ বাসটা তো আমি জানি না, ভেলোসিটি অফ রেইনটা দেওয়া আছে 5 মিটার পার সেকেন্ড। ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু বাসের মানটা আমার লাগবে না, কিন্তু আমার কোনটা নিয়ে কাজ করতে হবে। তাহলে আমি প্রথমে 1 নম্বর অংশটা চিন্তা করি যে পেছনের কাছে আঘাত কখন করবে। ফার্স্ট অফ অল আমি চিন্তা করি বৃষ্টি কীভাবে পড়ছে। বৃষ্টি পড়ছে এইদিকে যদি পশ্চিম হয়, এদিকে যদি পূর্ব হয়, বৃষ্টিটা এইভাবে পড়ছে উল্লম্বের সঙ্গে 45 ডিগ্রি কোণ তৈরি করে। এখন প্রশ্ন যেটা বলা হলো যে বাস যদি পশ্চিম দিকে যায় তাহলে সিচুয়েশনটা কি দাঁড়ায়, দেখো তো সিচুয়েশনটা এরকম দাঁড়ায়। তাহলে নর্মালি বাসটা যদি দাঁড়িয়ে থাকে, পশ্চিম দিকে মুখ করে বাসটা যদি দাঁড়িয়ে থাকে, তাহলে তার কোন কাচটা ভিজবে? পেছনের কাচটা ভিজবে। তাহলে বাসের বেগ ইকুয়াল টু 0 মিটার পার সেকেন্ড যদি হয়, সে পশ্চিম দিকে মুখ করে জাস্ট দাঁড়িয়ে আছে, তাহলে কি হবে? পেছনের কাচ ভিজবে। তো কোনো দিনও কি বাসের সামনের কাচ ভিজবে? সেটা আমাদের চিন্তা করতে হবে। তো এখন বাসটা যেই মুহূর্তে দাঁড়িয়ে আছে সেই মুহূর্তে বৃষ্টির যে প্রকৃত বেগ ওটাই সে ফিল করছে, ওটাই তার আপেক্ষিক বেগ। বাসের সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ আর বৃষ্টির প্রকৃত বেগ সেম যখন বাসটা দাঁড়িয়ে আছে। কিন্তু বাসটা যখন চলতে শুরু করবে, বাসের যখন নিজস্ব একটা গতি থাকবে, তখন কিন্তু আপেক্ষিক বেগ আর প্রকৃত বেগ দুটো সেম থাকবে না, বেগটা আস্তে আস্তে চেঞ্জ হইতে থাকবে। ধরো আমাদের যে বাস ছিল সেটার একটা বেগ আছে, এটা তো ছিল ভেলোসিটি অফ রেইন এবং সেটা কত? 5। তো বাসটা ধরো এদিকে যাচ্ছে, ভেলোসিটি অফ বাস কোনো একটা নির্দিষ্ট মোমেন্টে ধরো সেটা এক্স হলো, ওই মোমেন্টে আপেক্ষিক যে বেগটা সেটা কত হবে? ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু বাস, ভেলোসিটি অফ রেইন মাইনাস ভেলোসিটি অফ বাস, তার মানে হচ্ছে ভেলোসিটি অফ রেইন প্লাস মাইনাস ভেলোসিটি অফ বাস। তাহলে ভিবি এই পাশে, তাহলে মাইনাস ভিবি কোন দিকে হবে? মাইনাস ভিবিটা এই দিকে হবে। তাহলে এইটা এবং এইটা, এই দুইটার যদি আমি লব্ধি নেই, সেই লব্ধিটা উল্লম্ব বরাবর কখন থাকবে সেইটা আমরা একটু চিন্তা করি। আমরা ধরে নিচ্ছি যে ভিবি ইকুয়াল টু যদি এক্স হয়, তাহলে মাইনাস ভিবির মানটাও এক্স হবে। মানের কথা শুধু চিন্তা করছি, সেটা এক্সের সমান হবে যখন আমার লব্ধিটা উল্লম্ব বরাবর থাকবে। তাহলে আমরা সেটা ধরে নিলাম যে ভি আর এটা ফিক্সড, আর ভি বি এর ভ্যালুটা যখন এক্স তখন লব্ধিটা উল্লম্ব বরাবর থাকছে, অর্থাৎ এখানে একটা 90 ডিগ্রি ক্রিয়েট হয়ে যাচ্ছে। তাহলে এখন এইটা যদি এক্স হয়, এইটা যদি এক্স হয়, তাহলে এই অংশটুকুও নিশ্চয়ই এক্স হবে। তাহলে এখান থেকে আমি একটা কথা বলতে পারি যে সাইন 45 ডিগ্রি ইকুয়াল টু লম্ব, এটা যদি অ্যাঙ্গেলটা হয় লম্ব তাহলে এক্স, এখানে ডিভাইডেড বাই অতিভুজ যেটা কিনা 5। তাহলে এখান থেকে এক্সের ভ্যালু চলে আসে
5 sin 45 ডিগ্রি, অর্থাৎ ভ্যালুটা চলে আসে 5/√2। অর্থাৎ বাসের বেগ যখন 5/√2 মিটার পার সেকেন্ড হবে তখন বৃষ্টির ফোঁটা তার কাছে মনে হবে যেন উল্লম্ব হয়ে পড়ছে। তাহলে পেছনের কাচ কখন ভিজবে? যখন বাসের বেগ 0 মিটার পার সেকেন্ড থেকে 5/√2 মিটার পার সেকেন্ড পর্যন্ত। কারণটা কি? কারণটা হলো, যদি বৃষ্টি হয়ে উল্লম্ব হয়ে পড়ে, আমি তার দিকে এগিয়ে গেলে আমার কাছে মনে হয় বৃষ্টি আমার দিকে বেঁকে আসছে। তাহলে বৃষ্টি যদি এইভাবে পড়ে, তাহলে আমি যখন তার দিকে এগিয়ে যাব আস্তে আস্তে একটা সার্টেন টাইমে মনে হবে যে বৃষ্টির ফোঁটা আমার প্রতি খারাপভাবে পড়ছে। তো ওই মোমেন্টটা হচ্ছে 5√2। তাহলে বাসের বেগ যখন 0 মিটার পার সেকেন্ড থেকে 5√2 মিটার পার সেকেন্ড পর্যন্ত, তখন তার পেছনের কাচ ভিজবে। অর্থাৎ যখন VB এর ভ্যালুটা 0-র সমান অথবা বড় এবং 5√2 এর থেকে ছোট, তখন পেছনের কাচ ভিজবে। বৃষ্টির ফোঁটা খারাপভাবে পড়বে কখন? যখন ভেলোসিটি অফ বাসটা এক্স্যাক্টলি 5/√2 মিটার পার সেকেন্ডের সমান। প্রথমে আমি যখন দাঁড়িয়েছিলাম বৃষ্টির ফোঁটা এভাবে পড়ছে, আমি যখন তার দিকে এগোলাম বৃষ্টির ফোঁটা আস্তে 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 মনে হলো যেন খারাপ হয়ে পড়ছে, যখন আমার বেগ বা বাসের বেগটা 5√2 এর সমান। আর যখন আমি আরও এগিয়ে গেলাম তখন কিন্তু মনে হবে যে বৃষ্টি আমার দিকে বেঁকে আসছে। অর্থাৎ যখন ভেলোসিটি অফ বাস 5/√2 মিটার পার সেকেন্ডের চাইতে বেশি হয়ে যাবে, তখন সামনের কাচ ভিজবে। এই তো, দিস ইজ দ্য সিনারিও। এই অঙ্কটা খুবই সোজা। যদি তুমি বৃষ্টি যেদিকে পড়ছে সেই দিকেই যদি তুমি মুভ করো, তাহলেই সেক্ষেত্রে শুধুমাত্র তোমার সামনের কাচ এবং পিছনের কাচ ভেজা সম্ভব তোমার গতির উপর ভিত্তি করে। কিন্তু যদি বৃষ্টি যেদিকে পড়ছে তুমি তার অপোজিটে যাচ্ছ, তখন তোমার পেছনের কাচ কখনোই ভিজবে না। একটি বাস স্থির অবস্থা থেকে 1 মিটার/সেকেন্ড স্কোয়ার সমতলনে চলছে। 9 মিটার/সেকেন্ড সমবেগে দৌড়ে একজন যাত্রী সর্বোচ্চ কত দূর থেকে বাসটি ধরতে পারবেন? তোমাদেরকে প্রশ্নটা জিজ্ঞাসা করা হলো, এবং এই ধরনের প্রশ্ন কিন্তু অ্যাডমিশন টেস্টে খুবই কমন এবং ইম্পর্ট্যান্ট। অঙ্কটা করার জন্য আমরা প্রথমে যে কাজটা করব সেটা হলো একটা ছবি এঁকে নেব। ধরে নাও যে বাসটা এখানে আছে, বাসটা এখান থেকে সি বিন্দুতে আসলো, আর এখানে লোকটি আছে, লোকটি এখান থেকে সি পর্যন্ত আসলো। সি বিন্দুতে এসে বাস এবং লোক একই পজিশনে পৌঁছালো, লোকটা তখন বাসের ভেতরে উঠে যেতে পারলো। এখন প্রশ্ন হলো যে বাসের কি অবস্থা? বাস বি থেকে সি পর্যন্ত দূরত্ব অতিক্রম করছে, আর লোকটা এ থেকে সি পর্যন্ত দূরত্ব অতিক্রম করছে। তাহলে AC এই দূরত্বটুকু কত হবে? AC ইকুয়াল টু আমরা কীভাবে রিলেট করব? S ইকুয়াল টু VT। কেন S ইকুয়াল টু VT? কারণ লোকটা সমবেগে দৌড়ে যাচ্ছে। তাহলে এ থেকে সি পর্যন্ত দূরত্বের জন্য দূরত্ব হলো AC ইকুয়াল টু তার ভেলোসিটি কত? 9 × T ইকুয়াল টু 90। এখন বি থেকে সিতে কি ঘটনা ঘটছে? বি থেকে সিতে বাসটা সমতরণে এগোচ্ছে। সমতরণে এগোনোর জন্য S ইকুয়াল টু UT প্লাস হাফ AT²। S কত এখানে? S এখানে BC। ইউ কত? 0, কারণ সে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করেছিল, প্লাস হাফ এক্সিলারেশন 1 × T²। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে BC ইকুয়াল টু T²/2। এখন একটা কেস আছে, সেটা হলো যে আমরা লিখতে পারি ছবি থেকে যে AC ইকুয়াল টু AB প্লাস BC। তো AC তো আমি জানি, AC বের করে রাখলাম 90। AB আমি ধরে নেই বাস এবং লোকটির ইনিশিয়াল যে ডিস্টেন্সটা ছিল সেটা হলো x, প্লাস এইখানে কত? T²/2। 2 দিয়ে গুণ করে দিলে 18T ইকুয়াল টু 2x প্লাস T² বা T² মাইনাস 18T মাইনাস 2x ইকুয়াল টু 0। এখন তোমরা একটা জিনিস একটু চিন্তা করো, সেটা হলো যে লোকটি যদি বাসটিকে ধরতে পারে দৌড়ে, তাহলে কি ঘটনা ঘটবে? যদি লোকটি বাসটিকে ধরতে পারে তাহলে কত সময় পর বাসটিকে ধরতে পারবে সেই সময়টা একটা বাস্তব মান হবে।
তাহলে এই সমীকরণের যে সমাধানটা সেটা বাস্তব হবে। তাহলে তার নিশ্চয়ক বি স্কোয়ার মাইনাস 4ac এর মানটা গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 এর সমান হবে। বি মানে হলো টি এর যে সহগটা 18 স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ কত টি স্কোয়ারের সামনে যেটা আছে, সি কত 2x গ্রেটার দেন অর ইকুয়াল টু 0। 324 মাইনাস 8x গ্রেটার দেন অর ইকুয়াল টু 0, 324 greater than or equal to 8x, x is less than or equal to 324 by 8 বা x less than or equal to 40.5। অর্থাৎ বাসটা যখন চলতে শুরু করে এবং লোকটা ওই যেই মুহূর্তেই দৌড়টা দেয়, দুটো তো একই সময় ঘটেছে, যদি ওই শুরুর মুহূর্তটায় বাস এবং লোক উভয়ই চলতে শুরু করার মুহূর্তটায় তাদের মধ্যবর্তী দূরত্ব 40.5 মিটারের কম থাকে, তখন লোকটি বাসটিকে ধরতে পারবে, আদারওয়াইজ ধরতে পারবে না। একই রকমের আরও একটা অঙ্ক দেখা যাক। একটি বাস স্থির অবস্থা থেকে 6 মিটার পার সেকেন্ড সমতরণে যাত্রা শুরুর সময় এর 40 মিটার পেছন থেকে 23 মিটার পার সেকেন্ড সমবেগে একজন সাইকেল চালক বাসের দিকে এগোতে শুরু করলো। এরা কখন মিলিত হবে? ব্যাপারটা খেয়াল করো, এইখানে যে কাজটা করা হয়েছে, প্রশ্নে যা বলা হয়েছে সেই অনুযায়ী এখানে একটা ছবি আঁকা হয়েছে। এখানে বাসটা ছিল, তার প্রাথমিক বেগ 0, ইউ ইকুয়ালস টু 0, এ ইকুয়াল টু 6 মিটার পার সেকেন্ড এক্সিলারেশন নিয়ে সে সামনের দিকে এগোচ্ছে। আর একজন ভদ্রলোকের কথা বলা হয়েছে, উনি সাইকেলে করে যাচ্ছেন, ওনার গতিবেগ 23 মিটার পার সেকেন্ড এবং যেই মুহূর্তে বাসটা যাত্রা শুরু করবে জাস্ট ওই মুহূর্তে তার দূরত্ব হলো 40 মিটার বাসের পেছন দিকে। তাহলে এখান থেকে আমরা একটা কথা বলতে পারি যে বি টু ডি, বি থেকে ডি পর্যন্ত যে দূরত্বটুকু বাসের দূরত্ব, সেটাকে আমরা কীভাবে এক্সপ্রেস করতে পারি? এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, ইউ তো 0 প্লাস হাফ এক্সিলারেশন 6 ইন্টু টি স্কোয়ার। তাহলে বিডি এই দূরত্বটুকু চলে আসে 3t স্কোয়ার। এরপর আমরা চিন্তা করব যে সি থেকে ডি পর্যন্ত যে গতিপথটা তার দূরত্ব কত? এস ইকুয়াল টু ভিটি। কেন? কারণ এইখানে একটা কনস্ট্যান্ট স্পিডে সাইকেলটা চলছে। তাহলে এস বলতে এখানে দূরত্ব হলো সিডি, ভি এখানে 23 ইন্টু টি। আমরা এখন লিখতে পারি কি যে সিডি ইকুয়াল টু সিবি প্লাস বিডি, অর্থাৎ সিডি হচ্ছে 23 ইন্টু টি, যেটা এখানে বের করেছি, ইকুয়াল টু সিবি হলো 40 প্লাস বিডি হলো বের করে রেখেছি 3t স্কোয়ার। অর্থাৎ টি এর দুটো ভ্যালু আমরা পেয়ে গেলাম। টি এর ভ্যালুটা 5 সেকেন্ড অথবা 8/3 সেকেন্ড। অর্থাৎ সিনারিওটা কী দাঁড়াচ্ছে যে বাসটা যখন চলছে, সাইকেলটা বাসকে একবার ওভারটেক করবে। সেটা কখন? যখন টি ইকুয়াল টু 8/3, অর্থাৎ টি ইকুয়াল টু 2/2/3 সেকেন্ড। 2.67 সেকেন্ডে সাইকেলটা বাসকে একবার ওভারটেক করে সামনে এগিয়ে যাবে। আবার যখন টি ইকুয়াল টু 5 সেকেন্ড, তখন কি ঘটনা ঘটবে? তখন বাসটা সাইকেলটাকে ওভারটেক করবে। এই অঙ্কে আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গাটা এখানেই, যে তোমার টি এর মান দুটা কেন আসলো। যখন টি ইকুয়াল টু 2.67, তোমরা তো খেয়াল করেছো যে বাসটা স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করেছে এবং আস্তে আস্তে এক্সেলারেট করছে। 1 সেকেন্ডে তার স্পিড হলো 6 মিটার পার সেকেন্ড, 2 সেকেন্ডে 12 মিটার পার সেকেন্ড, 3 সেকেন্ডে 18 মিটার পার সেকেন্ড। আর যেখানে কিনা আমাদের সাইক্লিস্ট যিনি, ওনার স্পিডটা শুরু থেকেই 23 মিটার পার সেকেন্ড। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে যে 3 সেকেন্ড বা তার থেকে কম সময়ে বাসের গতিটা সাইকেলের থেকে কম। তো যখন 2.67 বা 2/2/3 সেকেন্ড, ওই সময়টায় সাইকেলের গতি বেশি, বাসের গতি কম, সেই কারণে সাইকেলটা বাসকে ওভারটেক করে চলে গিয়েছে।
আবার সময়ের সাথে সাথে বাসের গতিটা বাড়ছে, কিন্তু সাইকেলের গতি তো ফিক্সড আছে। যখন টি এর ভ্যালুটা 5 সেকেন্ড, তখন দেখা গেল কি বাসের গতিটা কত হবে, 30 মিটার পার সেকেন্ড, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটিতে যদি চিন্তা করো। আর সাইকেলের গতি তখন কত, 23 মিটার পার সেকেন্ড। তাহলে ওই মুহূর্তে বাসের গতি বেশি হওয়াতে বাস আবার সাইকেলকে ওভারটেক করবে। তো যাই হোক, এই টাইপের অঙ্ক বাস এবং সাইকেল দিয়ে দেখাইলাম, বাস এবং একজন পেডেস্ট্রিয়ান বা একজন পথচারীর গতিবেগ দিয়ে দেখাইলাম। এই টাইপের অঙ্ক কিন্তু বাঘ এবং হরিণের ক্ষেত্রেও আসে, যে একটা বাঘ এত এক্সেলারেশনে দৌড়াইতে পারে, একটা হরিণ এত সমবেগে দৌড়াইতে পারে। তাহলে বাঘটা হরিণটাকে কখন ধরতে পারবে বা আদৌ ধরতে পারবে কিনা, এই টাইপের অঙ্ক বিভিন্ন পরীক্ষায় আসে। যখন আমরা কোশ্চেন সলভিং করব তখন আমরা কিন্তু এই টাইপের অঙ্কও করব এবং সেটা একইভাবেই করব।